ও আমার সবচেয়ে ভালো বান্ধবী ছিল। আমাদের কয়েক বাড়ি পরে ওদের বাড়ি। ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি, দুজনেই ভালো ছাত্রী। বন্ধুত্বটা তাই দিন দিন গাঢ় হয়েছে। আমি জানতাম ও ছেলেদের সাথে কথা বলে, প্রেম করে। আমি এসবে ইন্টারেস্টেড না। বাসা থেকে মানা করা ছিল। বাবার এক কথা কখনো যেন এমন কিছু কানে না আসে। তাছাড়া বাবা টের পেলে ভয়াবহ ব্যাপার হবে। আর সত্যি বলতে ব্যাপারটা আসলে আমার পছন্দ না, কিন্তু ওকে মানা করলে শুনবে না, তাই আর কিছু বলা হয় না। দুজনের সব দিকে মিল, কেবল এই দিকটি ছাড়া। এসএসসির পরেও ও একদিন আমাকে অনেক রিকোয়েস্ট করলো আদ্রিতা সেজে একজনের সাথে দেখা করার জন্য। ছেলেটা নাকি ওর পেছনে পড়ে আছে, দেখা না করলে বাসায় চলে আসবে। আমি বললাম তুই যা, দেখা কর। ও বলে ওর যেতে ভয় লাগে, আমি যেন যাই। আমি মানা করে দিলাম, কিন্তু ও পেছনে পড়ে রইল। হাতে পায়ে ধরার মতো অবস্থা। বান্ধবীর এত অনুরোধ কি করে ফেলা যায়? আমি রাজি হলাম। তখনও ঘুণাক্ষরেও টের পাইনি দেখা করতে গেলে আমার জীবনটাই বদলে যাবে। যদি জানতাম তাহলে কখনোই যেতাম না। এই পর্যন্ত বলে থামে শোভা। রিফাত উদ্বিগ্ন কণ্ঠে বলল, তারপর কি হলো তুমি দেখা করতে যাওয়ার পর? জীবনে প্রথমবারের মতো মাকে মিথ্যা কথা বলে বেরিয়েছিলাম। আদ্রিতা ওর ফোনটা আমার হাতে দিয়ে বলল, ছেলে এখানেই মেসেজ বা কল দেবে, তুই ফোনটা কাছে রাখ। আমি তোর আশেপাশে থাকবো, তেমন মনে হলে এগিয়ে আসবো। আমি বোকা, ওর কথা মেনে নিলাম। নির্দিষ্ট রেস্টুরেন্টে যেয়ে বসলাম। কিছুক্ষণ পরেই একটা ছেলে কল করলো। তুমি কোথায় আছো অদ্রিতা? আমি রেস্টুরেন্টের নাম জানাতেই একসাথে 3 জন ছেলে ঢুকলো। আমার কাছে এসে জানতে চাইলো, তুমি কি অদ্রিতা? আমি মাথা নাড়াতেই আমার সামনে বসলো ওরা 3 জন। কাকে যেন ফোন করে বলল, মেয়েকে পেয়েছি, আপনারা চলে আসেন। কিছুক্ষণ পর আরো 2 জন এসে ঢুকলো। আমার হাতে থাকা আদ্রিতার ফোন বারবার আওয়াজ করে যাচ্ছিল। একজন বলল, ফোনটা চেক করো। আমি বলি কেন? করো, তাহলে টের পাবে। ফোন চেক করলাম, দেখলাম অনেকগুলো ছেলের মেসেজ। সবার একটাই প্রশ্ন, আদ্রিতা তুমি এখন কোথায়? আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। আমি না বুঝে ওদের দেখি, আমি কিছু বুঝতে পারছি না কে আপনারা। আমার প্রশ্নে ওরা সবাই একসাথে হেসে উঠল। একজন বলল, বাহ, দারুণ ব্যাপার তো। আমাদের সবার সাথে প্রেম প্রেম খেলা খেলে গিফট টিফট নিয়ে এখন কিছুই বুঝতে পারছো না, বিশ্বাস হবে কথা? কি যাতা বলছেন এসব? ঠিক কি বলেছি? এই সেই দিন ও তোমাকে 2000 টাকা দিয়েছি আমি। আমাকে দিয়েছেন? তবে আর কাকে? এর এই কথা বিশ্বাস করিস না তো। ওর কথা শুনে মনে হচ্ছে একদম ইনোসেন্ট, কিছু জানে না, অথচ এর সাথে 5টা ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। একে আজ একটা কঠিন সাজা দিতে হবে, যেন আর কোনোদিন কোনো ছেলের সাথে এমন কিছু করার সুযোগ না পায়। আমি ভয় পেয়ে উঠে দাঁড়াই। ভাই আপনারা কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আমি আসলে আদ্রিতা না, আদ্রিতার বান্ধবী। ও আমাকে রিকোয়েস্ট করেছিল সুমন নামে একটা ছেলের সাথে দেখা করার জন্য। সুমন নাকি ওকে অনেক জ্বালাচ্ছে তাই। একজন তেড়ে এলো, চাপা মারার জায়গা নেই। তুমি বললেই আমরা বিশ্বাস করব? তুমি যে আমাকে ছবি পাঠিয়েছো সেটা তো এই ফেসেরই। এই যে দেখো ছবি, এখন নিজেকে বাঁচাতে মিছে কথা বলছো। এই সুমন, ভিডিও করতো, ওকে আজ ফেসবুকে ভাইরাল করব। ওর প্রেম করার শখ জন্মের মতো মিটে দেব। আমি তখন রীতিমতো ঘেমে গোসল করেছি। মাঝে মাঝে পড়তে গেলে আদ্রিতা আমার ছবি তুলতো। সেই ছবি দেখতে পেলাম ছেলেটার মোবাইলে। কি ঘটেছে, কি ঘটছে আমার ছোট্ট মাথায় কিছুই ঢুকছিল না। আমি চিৎকার করি, ভাই আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আদ্রিতা ব্ল্যাকমেল করে আমাকে এখানে পাঠিয়েছে। এই ফোনটাও আমার না, আদ্রিতার। ও জোর করে দিয়েছে আমাকে। ফের মিথ্যা? আর একটা মিথ্যা বললে এখানে মেরে রেখে যাব। চুপচাপ বয় এখানে, তোকে ভিডিও করতে দে। আমাদের অনেক টাকা খেয়েছিস, অনেক ক্ষতি করেছিস। আর না, অনেক প্রেম করার শখ না তোর? আজকের পর আর প্রেম করার অভাব হবে না। কত প্রেম করবি করিস। এই মমিন, ভিডিও করছিস? করছি। আমি কেঁদে ফেললাম। ভাই আপনাদের পায়ে ধরি, সত্যি আমি নির্দোষ। আমি কিছু জানি না, ভিডিও করে না ভাই। বাবা এসব দেখলে জানে মেরে ফেলবে। এই কথা আগে মনে হয় নাই, এখন তো তুই ভাইরাল হবি, কোন কথা শুনবো না।
ভাই আমি সত্যি বলতেছি, আমি আদ্রিতা না, বিশ্বাস করেন। আমি কাঁদতে কাঁদতে বলি। ওরা হাসে, কথা বলতে বলতে ভিডিও করে। আমি সাহায্যের আশায় আশেপাশে তাকাই। আদ্রিতা বলেছিল ও আমার কাছাকাছি থাকবে, বিপদ দেখলে হেল্প করবে, কিন্তু ওকে কোথাও দেখলাম না। আমি অনেক অনুনয় করার পরেও ওরা আমার কথা মানেনি। অনেক খারাপ খারাপ কথা বলছিল আমাকে, আর ভিডিও করছিল। আমার মনে হচ্ছিল আমি দুঃস্বপ্ন দেখছি। ঘুম ভেঙে গেলেই দেখবো সব ঠিক, কিন্তু সেরকম কিছুই হলো না। এত কান্না করছিলাম, তবুও ওদের মন একটুও গলেনি, জানেন। শোভা হু হু করে কাঁদছে। ওর কান্না দেখে রিফাতের চোখের কোণে জল জমে। অসহায় শোভাকে দেখে ওর হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে। গত কয়েকটা বছর না জানি কত কি সয়েছে মেয়েটা। পাশে বসে শোভার হাতে হাত রেখে ওকে আশ্বস্ত করতে চায়। অনেকটা সময় পার হওয়ার পর কিছুটা ধাতস্থ হলো শোভা। রিফাতের পানে চেয়ে বলল, ওকে জিজ্ঞেস করুন তো, ও কেন এমন করেছিল আমার সাথে? কি দোষ ছিল আমার যে আমার এত বড় ক্ষতি করলো? ওকে বিশ্বাস করেছিলাম, এটাই কি আমার দোষ? রিফাতের পানে চেয়ে বলল। রিফাত পাশে ফিরে আদ্রিতাকে দেখতে গিয়ে চমকে উঠল। আদ্রিতা নেই ওদের পাশে। অন্ধকারে কখন উঠে পালিয়েছে মেয়েটা ওরা টের পায়নি। শোভা জানতো আদ্রিতা পালাবে ঠিক সেদিনের মতো। ও একজন ঠগী, প্রতারক, মুখোশধারী। প্রয়োজনে নিজের রূপ দেখাবে, কিন্তু রিফাতের ঠিক হজম হলো না। এই আদ্রিতা কেউ চেনে না। অবশ্য আগে যে চিনতেও এমন না। তাদের ছোটবেলার স্মৃতিতে দাদার বাড়ি নেই, বাবার সাথে তার বাড়ির কোনো যোগাযোগ ছিল না। কেন ছিল না এই প্রশ্নের উত্তর বাবা দিয়েছিলেন একদিন। পড়ালেখা শেষ করে ব্যবসার জন্য দাদার কাছে টাকা চেয়েছিল বাবা, কিন্তু দাদা টাকা দেয়নি। উল্টে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। বাবা তাই রেগে সেই যে বাড়ি ছেড়েছিল আর ফিরে যায়নি। অনেক কষ্ট করে এই ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয়েছিল তার বাবা গোলাম রসুল। বাবা বলে মায়ের কারণে তার এই অর্জন। মা সাহস দিয়েছে, বাবার পাশে থেকেছে বলেই বাবা এতদূর আসতে পেরেছে। দাদার মৃত্যুর খবর পেয়ে একবার দাদার বাড়ি গেছিল তার বাবা। রিফাত ইন্টারে পড়ে, তখন থেকে আবার যাওয়া আসা হচ্ছে। যাওয়া আসা বলতে বাবা মা বছরে একবার যায় দাদিকে দেখতে। ওখানে ছোট চাচা মানে আদ্রিতার বাবা আছে রিফাতের দুই ফুপু। রিফাতের মনে পড়লো বছর 3 আগে একদিন হঠাৎ করেই আদ্রিতা এলো। বাবার কাছে জানলো তাদের চাচাতো বোন হয় আদ্রিতা। ও ভালো ছাত্রী, তাই এখন থেকে এখানেই থাকবে, পড়ালেখা করবে। আদ্রিতা খুব দ্রুত নিজেকে ঢাকার রঙে রাঙিয়ে নিল। নিজের আচরণ, পোশাক সবকিছুতে দ্রুত পরিবর্তন হলো ওর। কিন্তু গ্রাম্য মেয়েটাকে শুরু থেকেই কেন যেন পছন্দ হলো না রিফাতের। মনে হতো ও যা না তা হওয়ার চেষ্টা করছে, তাই সর্বদা এড়িয়ে চলতো। আজ যেন শোভা তার হৃদয়ের গহীনে সেই ভালো না লাগার কারণ প্রকাশ করে দিল। আদ্রিতা পালিয়ে গিয়ে কাজটা ভালো করলো না। রিফাতের কথা শোভার মুখে বাঁকা হাসি। আমি জানতাম ও পালাবে, এটাই ওর স্বভাব। জানেন, গত 3টে বছর মনে মনে কত খুঁজেছি ওকে। আমাকে নরক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়ে ও কি করে চলে এলো, এই প্রশ্নের জবাব চাইতে ওকে খুঁজেছি প্রতিনিয়ত। আজ এত অদ্ভুতভাবে ওর দেখা পাবো ভাবিনি। তারপর কি হলো বলো তো? চাচা চাচিকে বলনি কিছু? তোমার বাবা মা বিশ্বাস করলো? শোভা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্বাস শব্দটা খুব ভঙ্গুর, এটা জানেন। সামান্য আঁচড়ে বিশ্বাসের দেয়ালে ফাটল ধরে। এমন রসালো ঘটনা খুব দ্রুত ছড়ায়। আমাকে নিয়ে করা ভিডিওটা ও ছড়িয়েছে, পড়লো চারপাশে। 2 দিনের মধ্যে সবাই জেনে গেল আমি প্রেমবাজ মেয়ে। ছেলেদের সাথে প্রেম করে গিফট নেই, টাকা নেই। মফস্বলে এসব ঘটনা কি ধরনের প্রভাব ফেলে সেটা আপনি না দেখলে কখনোই বুঝবেন না। লোকজন আমাদের বাড়িতে ভিড় করতে লাগলো, আমার মা বাবাকে কথা শোনাতে লাগলো, অথচ এলাকায় সবাই আমাকে চেনে। আমি কেমন মেয়ে জানে। স্কুল আর প্রাইভেটের বাইরে কখনোই বাসার বাইরে না যাওয়া আমি হয়ে গেলাম খারাপ মেয়ে। একটা ভিডিও এই এত বছরের চেনা জানাকে মিথ্যে প্রমাণ করে দিল। সব শুনে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। আমি যতই পুরো ঘটনা বলি না কেন, তারা বিশ্বাস করার আগেই লোকে এত কথা বলতে লাগলো যে মিথ্যেটাই সত্যি মনে হতে লাগলো। আমি মোবাইল ব্যবহার করি না, বাবা কখনো কিনে দেয়নি। মোবাইলটা যে আমার না সেটাও সবার কাছে অবিশ্বাস্য লাগতে লাগলো। আমার বাবার হাতে পায়ে ধরি, পুরো ঘটনা খুলে বলি। ঘটনা শুনে বাবা একটু নরম হলেন, বললেন আদ্রিতার সাথে কথা বলতে। আমাকে সুযোগ দিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করার। বাবা আমাকে নিয়ে আদ্রিতারের বাসায় গেলেন। প্রমাণস্বরূপ আদ্রিতার ফোন আমার কাছে ছিল, ওটা নিয়ে নিলাম। কিন্তু ওখানে যেয়ে শুনলাম আদ্রিতা নেই, ও নাকি ওর চাচার বাসায় গেছে। আদ্রিতার মা সবকিছু শুনে দেখে বেমালুম অস্বীকার করলেন সব। ফোনটাও নাকি আদ্রিতার না। আমি নিজের বদনাম ঢাকার জন্য আদ্রিতার কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছি। তার মেয়ে এমন কিছু করতেই পারে না।
বাবাকে যা নয় তা বললেন। নিজের মেয়েকে সামলে রাখতে পারেন না, এখন অন্যের মেয়ের গায়ে কালিমা লোপন করতে এসেছেন, এমন কথাও বললেন। অথচ আমার বাবা কেমন মানুষ তা আপনার চাচি খুব ভালো মতো জানতেন। চাচির কথায় বাবার মাথা হেঁট হলো। অপমানিত বাবা সেদিন মাথা নিচু করে আদ্রিতাদের বাড়ি থেকে ফিরে আসেন। বাসায় এসে বাবা জীবনে প্রথমবারের মতো আমার গায়ে হাত তুলেছিলেন, অনেক অনেক মেরেছিলেন আমাকে, এবং সেই দিনের পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দেন। আমাদের হাসি খুশি পরিবার থেকে হাসি গায়েব হয়ে গেল। ওখানে থাকা আমাদের জন্য ভীষণ অপমানজনক হয়ে যাচ্ছিল। চারপাশের মানুষের কথাবার্তা থেকে মুক্তির জন্য আমরা আমাদের ভিটে মাটি ছেড়ে এই ঢাকা শহরে চলে এলাম। বাবার আড়তদারি ব্যবসা অন্যের হাতে দিয়ে ঢাকায় এসে কোনো রকমে একটা চাকরি নিলেন। চালের ব্যবসার থেকে যা পায় তার চাকরির টাকা দিয়ে আমাদের চলা কষ্টকর হলেও বাধ্য হয়ে আমাদের মেনে নিতে হয়, কিছুই করার নেই। এরই মধ্যে আমরা নিজেদের জীবন স্বাভাবিক করার চেষ্টা করি। ঢাকাতেও শুরুতে অনেকে চিনে ফেলতো, তাই নিজেকে যথাসম্ভব ঢেকে রেখে বাইরে বের হতাম যাতে কেউ না চেনে। 1 বছর গ্যাপ দিয়ে ইন্টারে ভর্তি হলাম, আবার লেখাপড়া শুরু করলাম। বাইরে বের হতাম না একদমই, কারোর সাথে কথা নেই, বন্ধু নেই, একদম একা জীবনে। পড়ালেখার বাইরে আর কিছুই করি না। সেটার ফল পেলাম এইচএসসিতে আর ভর্তি পরীক্ষার রেজাল্টে। বাবার জন্য কষ্ট হয়, আমার কারণে বাবা নিজের ঠিকানা ফেলে এই অচেনা শহরে পড়ে আছে। আর এই সব কিছুর জন্য দায়ী আদ্রিতা। ওর কারণে আমাদের পুরো পরিবার অমানসিক কায়ক্লেশের জীবন যাপন করছে। তুমি ভেবো না মেঘা, আদ্রিতা তার কর্মের সাজা অবশ্যই পাবে, ওর অপরাধের ফল অবশ্যই ভোগ করতে হবে ওকে। রিফাত শোভাকে সান্ত্বনা দেয়। কিভাবে পাবে আর কি সাজা দেবেন ওকে? আমার আর আমার পরিবারের পুরনো সম্মান ফেরত আসবে? সেই হারানো দিন কি ফেরত আসবে? আমার মানসিক যাতনা কি মুছে যাবে? 1 বছর নষ্ট হয়েছে জীবনের, সেই সময় কি ফেরত দিতে পারবেন? সেসব কিছুই হয়তো করতে পারবো না, এমন কি কি সাজা দেবো তাও জানি না, কিন্তু ও তোমাকে কষ্টে ফেলে নিজে আরাম করেছে, সেটাও আর হতে দেবো না। শোভা কিছু বলল না। ও জানে আদ্রিতাকে কাবু করা অতটা সহজ নয়। ও এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে এঁটে ফেলবে। এতদিনে আদ্রিতাকে এইটুকু বুঝে ফেলেছে শোভা। কি করে রাখবো শোভাকে? বাসে আস্তে আস্তে সারা পথ এটাই ভেবেছে আদ্রিতা। ঘনাক্ষরেও ও যদি টের পেত রিফাতের বিয়েটা শোভার সাথে ঠিক হয়েছে, কেন যে বাড়িতে গেল এবার? বাড়িতে না গেলে আগেই জানা যেত রিফাতের বউকে। উফ, এত বিচ্ছিরি কপাল কেন তার? ওই শোভাটাকে কেন রিফাতের বউ হতে হবে? আর কি মেয়ে ছিল না পৃথিবীতে? নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে মন চাইছে আদ্রিতার। 3টে বছর ধরে চাচার বাড়িতে এসে আরাম আয়েসে আদর আহ্লাদে ছুটেছে, সেসব কি নিমেষে হাতছাড়া হয়ে যাবে ওই শোভার কারণে? ভাবনাটা মাথায় আসতেই মাথা গরম হয়ে গেল আদ্রিতার। সেবার শোভাকে ফাঁসিয়ে দিয়েই পালিয়ে চলে এসেছিল চাচার বাসায়। চাচার বাড়ির শান শৌকত দেখে মনে মনে স্থির করেছিল এখানেই থেকে যাবে বাকি জীবন। তার জন্যে অল্প দিনেই নিজের বেশভূষা আচরণ চাচাতো ভাই বোনদের মতো করে ফেললো। চাচিকে পটিয়ে নিজের জন্য দামি পোশাক কিনে নিল কয়েকটা। তারপর এসএসসির রেজাল্ট ভালো হলো, এই সুযোগে ঢাকায় ভর্তি হয়ে গেল। চাচা চাচিও কিছু বলতে পারেনি। সেই থেকে বেশ আরামেই চলছে তার জীবন। এখন শোভা যদি তার সত্যিটা সবাইকে বলে দেয়, বলেছেই তো, রিফাতকে তো বলে দিয়েছে অলরেডি, ও নিশ্চয়ই বাকি সবাইকে জানাবে। তাহলে কি এই আরামের জীবনের ইতি ঘটতে চলেছে? বারবার মাথা নেড়ে বিড়বিড় করে বলে আদ্রিতা। কখনোই না, এমন কিছু কখনোই হতে দেবে না সে। শোভা গাধি, তুই গতবার আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিলি, এবার বিপদে ফেলবি তা কি করে হয়? কাটা দিয়ে কাটা তুলবো আমি। এবারও তোর কাঁধে বন্দুক রেখে গুলি চালাবো। এক ঢিলে কটা পাখি মারা যায় দেখি। রাজ্য আর রাজপাট সব যদি হাতে চলে তাহলে এর চাইতে ভালো আর কি হবে? গতবারের মতো এবারেও তুই হয়ে যাবি দোষী। এবার তুই পুরো দেশের মধ্যে ভাইরাল হবি, কোথাও লুকোনোর জায়গা পাবি না, কোথাও না। আদ্রিতা ভয়ানক হাসি দিল। মনে মনে সে এখন দানবীয় পরিকল্পনা রচনা করে চলেছে। রোকিয়া বসে বসে বিয়ের কার্ড বাছাই করছে। রিফাতের বিয়ের সময় ঘনিয়ে আসছে, কাজগুলো গুছিয়ে নিতে চাইছেন তাড়াতাড়ি। এখনো বলতে গেলে কিছুই হয়নি, পুরো কেনাকাটা বাকি। তোরাকে সাথে নিয়ে টুকটাক করে সেরে ফেলবেন। অনেক দেখে টেকে কয়েকটা কার্ড আলাদা করে রাখলেন। রিফাত আর গোলাম রসুল সাহেবের মত নিয়ে এখান থেকে একটা ফাইনাল করবেন। আদ্রিতা দরজায় দাঁড়িয়ে থেকে চাচির মেজাজ বোঝার চেষ্টা করলো। সকালের এই সময়টা চাচি ফ্রি থাকেন, মন মোটামুটি ভালো থাকে। কাল রিফাতের ফিরতে অনেক রাত হয়েছে। রিফাত এখন ঘুমে।
অতএব এটাই চাচির সাথে কথা বলার উপযুক্ত সময়। এই কারণে আজ ক্লাস বাদ দিয়েছে সে। আদ্রিতা দরজায় টোকা দিল। চাচি আসবো? আদ্রিতা, ক্লাসে যাসনি আজ?